নির্বাণ সব কথা শুনে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফারহানের চুল ধরে আরও জোরে টান দিল। তার চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। এবং কি বল, জলদি বল। ফারহান হাঁপাতে হাঁপাতে গোঙাতে গোঙাতে বলল, শুভ্রের বোন রিদির পেছনে লেগেছিলাম আমরা কজন। আমার একটা বন্ধু শুভ্রের ফুফাতো বোন রিদিকে পছন্দ করত। রিদি আমার বন্ধুটাকে পাত্তাই দিত না। তারপর আমরা সব বন্ধুরা মিলে জেদ করি যে রিদিকে একদিন রেপ করব। আমরা রিদিকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ওই শুভ্রের জন্য করতে পারিনি। ওই শুভ্র জান দিয়ে দেবে, কিন্তু রিদির গায়ে একটা পরপুরুষের ফুলের টোকা দিলে তার জান কেড়ে নেবে। ওর ভয়ে আমি অনেক দিন লুকিয়েছিলাম। রিদি নামটা শুনে নির্ভানের হাতের মুঠো ফারহানের চুল থেকে আলগা হয়ে এলো। তার চোখের মনি স্থির হয়ে গেল। সে অদ্ভুত এক শীতল গলায় বলল, রিদি কে এই মেয়ে? ফারহান ব্যথায় ফুঁসতে ফুঁসতে বলল, শুভ্রের ফুফাতো বোন। কিন্তু আমার সন্দেহ হয় শুভ্র আর রিদির মাঝে গভীর কিছু একটা চলছে। কারণ শুভ্র রিদিকে নিয়ে পাগলের মতো সিরিয়াস। রিদির জন্য ও জান নিতেও পারে, আবার দিতেও পারে। নির্বাণের ঠোঁটে এবার এক পৈশাচিক আর শয়তানি হাসি ফুটে উঠল। এই তাহলে শুভ্রর আসল কলিজা। সে তার বোনকে তিলে তিলে কষ্ট দিয়ে অন্য পাখি নিয়ে সুখে ডানা মেলে উঠবে, সেটা তো হতে দেওয়া যায় না। নির্বাণ মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের উদ্দেশ্যে গম্ভীর গলায় আদেশ দিল, শোনো, একে শক্ত করে বেঁধে ওই অন্ধকার ঘরটাতে ফেলে রাখ। এক ফোঁটা জল বা কোনো খাবার দিবে না। এর জন্য সহজ মৃত্যু এটাই, না খেয়ে ধুকে ধুকে পচে মরা। পরদিন সকালে রিদি কলেজে আসে। কলেজের গেট দিয়ে ঢুকতেই তার সব বান্ধবী, ভাবনা, রিয়া, মিথি, এমনকি শুভ্রাও এসে তাকে ঘিরে ধরল। শুভ্রা রিদি ক্লাসমেট, একই কলেজে পড়ে। রিদিদের পাঁচজনের এই গ্যাংটা পুরো কলেজে বেশ পরিচিত। রিদিকে হালকা খোঁচা দিয়ে রিয়া হাস্যময় হেসে বলে উঠল, কিরে, মামার বাড়ি গিয়ে কি আর ফেরত আসতে মন চাইছিল না? শুভ্রার কাছ থেকে তো সব শুনলাম। শুভ্র ভাইয়ের নাকি বিয়ে ভেঙে গেছে, তার হবু ভাবি নাকি কার সাথে পাগার পার। হৃদি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, এখন কি তোরা গেটে দাঁড়িয়ে এইটা নিয়ে পঞ্চায়েত বসাবি? হৃদির এমন কথায় ভাবনা হৃদির ঘাড়ে হাত দিয়ে টেনে বলল, আরে না, তবে বান্ধবীর ভাইয়ের বিয়ে ভেঙে গেছে বিষয়টাই তো দুঃখজনক। দেখি আমরা নালিশ টালিশ করে শুভ্র ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি কিনা। শুভ্রা এবার তেরা চোখে ভাবনার দিকে তাকিয়ে সাপটে বলল, তোরা আবার কোন বাল ছিঁড়বি শুনি? মিথি দাঁত বের করে হাসতে হাসতে বলল, যেই বালই ছিঁড়ি, বালসাল তো একটা ছিঁড়বই। রীতি সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা আর কোনোদিন ভালো হবি না। রিয়া নাক কুচকে জেদ দেখিয়ে বলল, তার মানে তুই আমাদের খারাপ মনে করিস? দিদি হালকা হেসে তাচ্ছিল্য করে বলল, মনে করার কি আছে, তোরা নিজেরাই নিজেদের একবার আয়নায় দেখে নে। রিয়াকে আর পায়কে, সে রিদির পিঠে ধুমধাম কয়েকটা কিলঘুষি বসিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, হারামজাদি, নিজে আমাদের গ্রুপে থেকে আমাদেরই খারাপ বলিস। বান্ধবীরা সবাই মিলে এভাবে অনেকক্ষণ আড্ডা দিয়ে হাসাহাসি করে ক্লাসের দিকে এগিয়ে গেল। তবে আজকে পুরো কলেজটা কেমন অন্যরকম ছমছমে লাগছে। ছাত্রছাত্রীদের মুখে একটাই কথা, ফিসফিসানি। আজ কলেজে একজন নিউ প্রফেসর জয়েন করবে, তাকে ঘিরে সব উত্তেজনা। রিদিরা সবাই ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ কলেজের গেট দিয়ে একটা দানবীয় বাইকের গর্জন শোনা গেল। সেই তীব্র কর্কশ শব্দে সব ছাত্রছাত্রী স্তব্ধ হয়ে গেটের দিকে তাকালো। তাকাতেই সবার নিঃশ্বাস যেন আটকে গেল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা রিদির চোখ তো কপালে উঠে গেছে। তার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। সে দেখছে তা কি ঘোর, নাকি বাস্তব কোনো দুঃস্বপ্ন। পুরো কলেজ যেন হঠাৎ এক পলকেই নিস্তব্ধ হয়ে গেল। সবার উৎসুক চোখ এখন গেটের দিকে, যেখানে একটা দানবীয় বাইক গর্জন করে এগিয়ে আসছে। বাইকের উপর বসা সুদর্শন পুরুষটিকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার ফ্রেম থেকে উঠে আসা নায়ক। পরনে ধবধবে সাদা শার্ট, যার হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ভাঁজ করা, বাঁ হাতে ব্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। এক কথায় এইটুকুতেই পুরুষটা মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই পুরুষটা আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রকে এই বেশে দেখে হৃদি জাস্ট হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কল্পনাও করতে পারেনি যে আজ এই সময় শুভ্রকে
সে কলেজে দেখতে পাবে। শুভ্র বাইক চালিয়ে নির্দিষ্ট জায়গায় পার্ক করলো, তারপর হেলমেটটা হাত দিয়ে গটগট করে সোজা অফিসের দিকে কক্ষের দিকে চলে গেল। হৃদির মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ শুভ্র কেন কলেজে এলো? হৃদির ভাবনার মাঝে রিয়া পাশে এসে ফিসফিস করে বলল, ব্যাপার কি রে? শুভ্র ভাই আমাদের কলেজে, হঠাৎ কি মনে করে এলো উনি? পাশে থেকে মিথি মুগ্ধ নয়নে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই বলিস, শুভ্র ভাইকে আমি যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাই। আল্লাহ এই পুরুষটাকে এত নিখুঁত করে কেন বানিয়েছে? যে নারী একে পাবে সে সত্যি ভাগ্যবতী। কথাটা যেন তপ্ত সীসার মতো বিঁধল হৃদির কানে। বুকের ভেতর জ্বলে ওঠা ঈর্ষার আগুন সে আর দমাতে পারল না। হৃদয়হীন জ্ঞান হারিয়ে মিথির উদ্দেশ্যে হৃদির তর্জনী উঁচে চিৎকার করে উঠল, আরেকবার আমার শুভ্র ভাইয়ের দিকে ওভাবে তাকালে তোর চোখ টেনে আমি কাকের মামুর কাছে ধরিয়ে দেব বলে দিলাম। কথাটা বলে হৃদি নিজের জিহ্বায় নিজেই কামড় দিল। কি বলতে গিয়ে কি বলে ফেলল। হৃদির এই অস্বাভাবিক চিৎকার শুনে শুভ্রা, রিয়া, মিথিয়ার ভাবনা সবাই থমকে গিয়ে ভুরু কুচকে তাকালো। হৃদি নিজের অস্বস্তি কাটাতে আমতা আমতা করে সবার উদ্দেশ্যে বলল, ইয়ে মানে আমি বলতে চাইছিলাম শুভ্র ভাই তো আমার ভাই, তাই প্রোটেক্টিভ হয়ে গিয়েছিলাম তাই। বাকিটুকু বলার সুযোগ আর পেল না। রিয়া বাঁকা হেসে টিপ্পিনি কেটে বলে উঠল, ভাই হলে তুই মিথির কথা শুনে এতটা ক্ষেপে গেলি কেন? তোর ব্যবহার কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুই কি শুভ্র ভাইয়ের প্রেমে টেবে আগে থেকে হাবুডুবু খাচ্ছিস নাকি? রীতি যেন ধরা পড়ে গেল এমন একটা অবস্থা, তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। তবু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, তোরা যা মনে আসে মুখে তাই বলিস দূর। বলেই দিদি দ্রুত পায়ে ক্লাসে চলে আসলো, কিন্তু তার মনের ভেতর হাজারটা প্রশ্ন। শুভ্র কেন কলেজে এলো? শুভ্র সেই রহস্যময় হাসির মানে কি তবে এটাই ছিল? অনেকক্ষণ পর ক্লাসে প্রবেশ করলেন প্রিন্সিপাল স্যার, আর তার ঠিক পেছনেই গটগট করে হেঁটে আসলেন শুভ্র। শুভ্রকে ক্লাসে দেখা মাত্রই হৃদি যেন নিজের অজান্তেই স্প্রিংয়ের মতো দাঁড়িয়ে গেল। বাকি ছাত্রছাত্রীরাও সম্মানের সাথে যার যার জায়গা থেকে উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অত্যন্ত গম্ভীর মুখে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম আজ আমাদের কলেজে একজন নিউ প্রফেসর আসবেন। তো এই হচ্ছে আমাদের প্রফেসর সাইফান শুভ্র চৌধুরী। এখন থেকে শুভ্র তোমাদের ক্লাস নেবেন। তবে একটা বিশেষ সতর্কতা, শুভ্র কিন্তু বেশি কথা বলা, বেয়াদবি আর দুষ্টুমি একদম পছন্দ করেন না। তাই তোমরা স্যারকে কখনো বিরক্ত করবে না। পড়ার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবে না স্যারের সাথে। যদি আমি শুনি যে তোমরা শুভ্রকে বিরক্ত করেছো, তাহলে তোমাদের শাস্তি দিতে আমি পিছুপা হব না। কথাটা শোনা মাত্র হৃদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময় আর অবিশ্বাসে তার চোখগুলো বড় হয়ে গেল। সে কি সত্যি শুনল যে শুভ্র তাদের প্রফেসর? সত্যি শুনল নাকি ভুল? কিন্তু কান ভুল হলেও চোখ তো ভুল হতে পারে না। নিজের চোখেই দেখছে শুভ্র সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র সেই তীক্ষ্ণ দৃষ্টি তখন পুরো ক্লাসের উপর একবার ঘুরে এসে স্থির হলো ঠিক হৃদির চোখের উপর। শুভ্রর ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা এখন আরও স্পষ্ট। হৃদির মনে পড়ে গেল কাল বিকালে সেই কথাগুলো। প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। শুভ্র সানগ্লাসটা খুলে শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখলো, তারপর ডাস্টারটা হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলল, সিট ডাউন এভরিওয়ান। হৃদি যেন কাঠের পুতুলের মতো নিজের ব্রেঞ্চে বসে পড়ল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনো তুলছে। শুভ্র ভাই এখন স্যার, তার প্রফেসর। ভাবতেই হৃদির গলার কাছে একটা দলা পাকিয়ে এলো। প্রিন্সিপাল স্যার তার বক্তব্যগুলো দিয়ে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর পুরো ক্লাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে বইছে ফিসফিসানির ঢেউ। ছাত্রীরা নিজেদের মধ্যে কানাঘোষা শুরু করে দিয়েছে। একজন বলছে, প্রফেসর এত হ্যান্ডসাম হবে জানলে আজ পার্লারে গিয়ে সেজে আসতাম রে। পাশ থেকে আরেকজন দম্ভের সাথে বলছে, তুই দেখিস আমি স্যারকে পটিয়েই ছাড়ব। আমার বাবার যে টাকা আর আমার যা ফিগার, স্যার এমনিতেই পাগল হয়ে যাবে। এসব কানাঘুষার মাঝেই শুভ্র ক্লাসের মাঝখানে এসে দাঁড়ালো। তার ব্যক্তিত্বের ভারে চারপাশটা যেন আরো গুমোট হয়ে গেল। শুভ্রর গম্ভীর আর তীক্ষ্ণ গলায় সবার উদ্দেশ্যে বলল, অ্যাটেনশন এভরিওয়ান, আমি সাইফান শুভ্র চৌধুরী। আজ থেকে তোমাদের প্রফেসর হিসেবে আমি ক্লাস নিব।
তোমাদের প্রিন্সিপাল স্যার হয়তো অলরেডি আমার নিয়মকানুন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। আমি ক্লাসের ডিসিপ্লিন আর প্রফেশনালিজমের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাই শুরুতেই আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই। শুভ্র একে একে সবার নাম জিজ্ঞেস করতে লাগলো। মেয়েরা তো নাম বলার সময় স্টাইল আর ঢঙের বন্যা বইয়ে দিচ্ছে। কেউ চুলে হাত দিচ্ছে, কেউ বা চোখের পাপড়ি নাড়াচ্ছে। কিন্তু শুভ্রর পাথুরে চাউনিতে কোনো পরিবর্তন নেই। তার চোখ যেন শুধু তথ্য সংগ্রহ করছে, কোনো আবেগ নেই সেখানে। ধীরে ধীরে শুভ্র নিজের ফোন শুভ্রার ব্রেঞ্চের সামনে এসে দাঁড়ালো। শুভ্র ভয়ে আর বিস্ময়ে কাঁপছে। শুভ্র স্থির গলায় জিজ্ঞেস করলো, আপনার নাম? শুভ্রা থতমত খেয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া তুমি এখানে? শুভ্রর কপালে একটা ভাঁজ পড়ল। সে চোখের পলক না ফেলে শীতল গলায় জবাব দিল, দুঃখিত, আমি আপনার ভাইয়া নই। এই চার দেয়ালের ভেতর আমি আপনার শিক্ষক, অনলি স্যার। নেক্সট টাইম যেন আমি এই সম্বোধনা না শুনি। এখন আপনার নাম বলুন। শুভ্রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গিলে নিচু স্বরে বলল, শুভ্রা চৌধুরী। শুভ্রা আবার হৃদির ব্রেঞ্চের দিকে এগোতে লাগলো। হৃদি অনুভব করলো তার হৃদস্পন্দন যেন কান ফেটে বাইরে বেরিয়ে আসবে। শুভ্র হৃদির একদম টেবিলের সামনে এসে থামলো। হৃদি মাথা নিচু। সে শুভ্রর চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলেছে। শুভ্র অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় হৃদির উদ্দেশ্যে বলল, অ্যান্ড ইউ, নিচের দিকে না তাকিয়ে মাথা সোজা করুন। আপনি আসামি না যে মাথা নিচু করে রাখতে হবে। যাই হোক, নাম বলুন। হৃদির এবার সত্যি হালকা রাগ হলো। নাম জানা সত্ত্বেও এভাবে আনকরা মানুষের মতো জিজ্ঞেস করছে। মানলাম প্রফেসর, কিন্তু তাই বলে এত ভাব নিতে হবে? হঠাৎ হৃদির মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শুভ্র টেবিলের উপর ডাস্টার দিয়ে একটা শব্দ করে ধমক দিয়ে বলল, শুনতে পাননি? নাম জিজ্ঞেস করেছি। আই ডোন্ট লাইক ওয়েটিং ফর অ্যান্সার, সো নাম বলুন। হৃদি এবার একদম ইনোসেন্ট একটা মুখ করে দপ করে দাঁড়িয়ে পড়ল। তারপর ক্লাসের সবার সামনে গম্ভীর মুখে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। কথাটা শোনা মাত্র পুরো ক্লাসে যেন হাসির বোমা ফাটলো। হৃদির বান্ধবীরা তো মুখ চেপে হাসতে হাসতে ব্রেঞ্চের উপর লুটিয়ে পড়ার অবস্থা। শুভ্রর কপালে এবার রাগের রেখা ফুটে উঠল। সে চিবুক শক্ত করে রাগী চোখে হৃদের দিকে তাকিয়ে বলল, ইউ, আপনি কি মজা করছেন? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ জোকিং প্লেস? হৃদি এবার আরও এক কাঠি বাড়িয়ে একদম কাঁদো কাঁদো চেহারা করে বলল, না না শুভ্র ভাইয়া, ইয়ে মানে স্যার, সত্যি আমার নাম জরিনা সুন্দরী। ছোটবেলায় আমার নানি এই নাম রেখেছিলেন। আপনি না জানলে আমি কি করব? শুভ্রর মেজাজ এবার সপ্তমে চলল। সে বুঝতে পারছে হৃদি ইচ্ছে করে তাকে সবার সামনে অপদস্থ করার জন্য এই নাটক করছে। শুভ্র ফাইলটা ডেস্কের সজোরে আছাড় দিয়ে থমথমে গলায় বলল, শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। প্রথম দিনেই আপনি অনেক বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। আই নো হাউ টু হ্যান্ডেল স্টুডেন্টস লাইক ইউ। ইমিডিয়েটলি কান ধরুন। হৃদি এবার থতমত খেয়ে গেল। সে ভেবেছিল শুভ্র হয়তো দমে যাবে, কিন্তু সে তো সরাসরি পানিশমেন্ট দিয়ে দিল। হৃদি আমতা আমতা করে বলল, স্যার মানে? শুভ্র এবার হৃদির দিকে একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে হৃদির শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। শুভ্র নিচু স্বরে কিন্তু প্রচণ্ড রাগে বলল, কান ধরুন বলছি। ডু ইট রাইট নাও, নয়তো এই মুহূর্তে আপনাকে ক্লাস থেকে গেট আউট করে দেব। রীতি তবুও কান ধরল না। ঠোঁট উল্টে একগুঁয়ে ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্রর ধৈর্যর বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে ডেস্কে হাত দিয়ে জোরালো একটা শব্দে ধমক দিয়ে বলল, হোয়াট ইজ রং উইথ ইউ? কানে শুনতে পাচ্ছেন না? এখনই কান ধরবেন নাকি ক্লাস থেকে বের হবেন? শুভ্র সেই বজ্রকণ্ঠের চিৎকারে হৃদি এবার আসলেও চমকে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ক্লাসের সবার সামনে কান ধরাটা ভীষণ লজ্জার হলেও শুভ্রর রাগী চোখের সামনে আর তেজ দেখানোর সাহস পেল না সে। হৃদি কাঁপা কাঁপা হাতে নিজের কান ধরল। শুভ্র পাথরে গলায় বলল, দ্যাটস বেটার। আমি যতক্ষণ না বলবো ঠিক এভাবে দাঁড়িয়ে থাকবেন। ডোন্ট ইউ ডেয়ার টু মুভ। হৃদি বিড়বিড় করে শুভ্রকে গালি দিতে দিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুভ্র এবার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, ফার্স্ট দিনে আমি কোনো লেকচার দেব না। সো আই ওয়ান্ট টু নো, ভবিষ্যতে আপনারা কে কী হতে চান। টেল মি অ্যাবাউট ইয়োর গোলস। শুভ্রকে একে একে সবার কাছ থেকে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে শুরু করলো। পুরো ক্লাস ঘুরে শুভ্র আবার হৃদির সামনে এসে দাঁড়ালো। হৃদি তখন কান ধরে পুঁটি মাছের মতো মুখ করে আছে। শুভ্র ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটিয়ে বলল,
তো মিস জরিনা সুন্দরী, আপনার শখ কি? হোয়াট ইজ ইয়োর অ্যাম্বিশন ইন লাইফ? রিদি এবার আর নিজেকে সামলাতে পারল না, তেরামি করে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকিয়ে বলে দিল, আপনাকে বিয়ে করা স্যার। মুহূর্তে পুরো ক্লাস যেন বিস্ফোরিত হলো। ছাত্রছাত্রীরা সবাই হো হো করে হেসে কুটি পাটি। শুভ্রর কপালে এবার রাগের রগ দপদপ করতে শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ক্রোধে বলল, ফালতু কথা আমি একদম পছন্দ করি না। ইউ আর ক্রসিং ইয়োর লিমিটস। এই মুহূর্তে ক্লাস থেকে বের হন। আই সে গেট আউট। হৃদি এবার আসলেও চরম ভয় পেল। শুভ্রর চোয়াল শক্ত হয়ে গেছে আর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হৃদি কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি বাকিটুকু বলার সুযোগ দিলই না শুভ্র। সে সিংহ গর্জনে চিৎকার করে বলল, গেট আউট। হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে কান ছেড়ে দিয়ে এক দৌড়ে ক্লাসের দরজার কাছে চলে গেল। তবে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে শুভ্রর দিকে তাকিয়ে জোরে বলে গেল, স্যার, যেটাকে আপনি মজা ভাবছেন ওটা কিন্তু ধ্রুব সত্য। কথাটা আমি সত্যি বলেছি। তবে যেহেতু ক্যারিয়ারের শখ জানতে চেয়েছেন, তাহলে জেনে রাখুন আমি ডাক্তার হতে চাই। বলেই হৃদি শুভ্রর পরবর্তী ধমক খাওয়ার আগে ঝড়ের বেগে করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ক্লাসে তখন কবরের নীরবতা। শুভ্রর আগে কাঁপতে কাঁপতে নিজের হাতের মার্কার পেনটা টেবিলের উপর ছুঁড়ে মারল। কলেজের ক্লাস শেষ করে শুভ্র সরাসরি তার অফিসের সামনে এসে থামল। ঈশান তখন শুভ্রর জন্য অপেক্ষা করছিল। শুভ্রকে দেখে ঈশান দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, বস, মির্জানুর রহমানের ছেলে মিরাজ তার টিম নিয়ে এসে গেছে। শুভ্র কিছু একটা ভেবে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ফুটিয়ে বলল, ওকে ডান, আমি যাচ্ছি। আর হ্যাঁ, কিপ ইন মাইন্ড, খোলা খেলাটা আমার নিয়মে আছে তো? ঈশান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, জি বস, খেলাটা আপনার নিয়মেই আছে। শুভ্র ঈশানের কাছ থেকে ঠিকানা নিয়ে বাইক ছুটিয়ে সোজা সেই রিসর্টে চলে আসলো। পুরো রিসর্ট তখন সশস্ত্র গার্ড দিয়ে ঘেরাও করা, সবার হাতে অত্যাধুনিক রিভলভার। শুভ্রকে কেউ বাধা দেওয়ার সাহস করলো না। সে সোজা রিসর্টের ভেতরে ঢুকলো। রিসর্টের সামনে বিশাল রনে একটা বড় টেবিল পাতা, আর সেখানে বসে আছে দেশের নামকরা সব রাঘব বোয়াল ব্যবসায়ী। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখে সব ব্যবসায়ী যেন তড়িৎ স্পৃষ্টের মতো দাঁড়িয়ে গেল। ঠিক সেখান থেকে মিরাজ উঠে এসে শুভ্রর সামনে দাঁড়িয়ে দাঁত বের করে বলল, আই নিউ ইট। আমি জানতাম সাইফান চৌধুরী আমার আয়োজনে আসতে ভুল করবে না। ওয়েলকাম। শুভ্র কোনো কথা বলল না। একটা অবজ্ঞার দৃষ্টি দিয়ে পা দিয়ে লাথি মেরে সামনে থেকে একটা চেয়ার ফাঁকা করলো। তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে সেই চেয়ারে গিয়ে বসলো। শুভ্রর বসার ধরন দেখে মিরাজও নিজের জায়গায় বসলো। শুভ্র পকেট থেকে ধীরে ধীরে দামি সিগারেট বের করে লাইটার দিয়ে ধরিয়ে আপন গতিতে ধোঁয়া ছাড়তে থাকলো। তার নীরবতা যেন চারপাশের গুমট পরিবেশকে আরও ভারী করে তুলল। বেশ কিছুক্ষণ পর মিরাজ একজন বয়স্ক ব্যবসায়ীর দিকে চোখের ইশারা করলো। সেই ব্যবসায়ী ইশারা বুঝে মাথা নাড়িয়ে শুভ্রর দিকে তাকালো। তারপর গলা খাকারে দিয়ে বিনতি সুরে বলল, মিস্টার শুভ্র, আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে দেখা করছেন। সো আসল কথায় আসি। দেশের সব ব্যবসায়ীদের মধ্যে আপনি হলেন প্রধান এবং সবচেয়ে নামী। আপনার সাথে ডিল করে অনেকে আজ বড় বড় ব্যবসায়ী হয়েছে। আমরাও আপনার সাথে একটা বড় ডিল করতে চাই। লোকটার কথায় শুভ্র অত্যন্ত আয়েসি ভঙ্গিতে টেবিলের উপর পা তুলে দিয়ে চেয়ারে শরীর এড়িয়ে দিল। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে লোকটার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম একটাই, আই ডোন্ট ডিল উইথ বিট্রেয়ার্স। আমি বেঈমানদের সাথে ডিল করি না। শুভ্রর এই অদ্ভুত কথায় উপস্থিত কেউ কিছু বুঝতে পারল না। সবার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মিরাজ ভুরু কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? শুভ্র সরাসরি মিরাজের চোখের দিকে তাকিয়ে পাথুরে গলায় বলল, আমি ডিল করব না আপনাদের সাথে। ইটস দ্যাট সিম্পল। মিরাজ এবার মেজাজ হারিয়ে বলল, তার কারণ, রিজনটা তো বলবেন। শুভ্র সিগারেটের ছাই ঝেড়ে বলল, আই ডোন্ট গিভ এক্সপ্লেশন টু এভরিওয়ান। সব কিছুর কৈফত আমি দিই না। সো সহজ কথা, আমি ডিল করব না। আসি, ডিল এখানেই ক্যান্সেল। বলেই শুভ্র যখন উঠে দাঁড়াতে নিল, ঠিক তখনই পুরো রিসর্টের পরিবেশ বদলে গেল। চারদিক থেকে ডজন খানেক গার্ড এসে শুভ্রর মাথার চারিদিকে রিভলভার তাক করল। শুভ্র একটুও না ঘাবড়ে আবার ধীরে সুস্থে চেয়ারে বসে পড়ল। মিরাজ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং শয়তানি হাসিতে ফেটে পড়ল। তার সাথে উপস্থিত অন্য ব্যবসায়ীরাও হো হো করে হাসতে লাগলো।
মিরাজ হাসতে হাসতে শুভ্রর খুব কাছে এসে নিচু হয়ে বলল, মিস্টার সাইফান, আপনি মনে হয় আমার বিষয়ে খুব একটা জানতেন না, তাই কার সাথে ডিল ক্যান্সেল করতে চাইছেন আপনার কোনো ধারণাই নেই। ইউ আর ইন মাই টেরিটরি নাও। এই রিসর্টে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া পুরোপুরি আমার মর্জির উপর। শুভ্রর মুখের ভয়ের কোনো ছিটেফোঁটাও দেখা গেল না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাতের সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে দিল। তারপর মিরাজের চোখের দিকে তাকিয়ে নিরুত্তাপ গলায় বলল, আপনারা চাইছেন কি? মিরাজ দাঁত বের করে হাসল। সে টেবিলের উপর থেকে ডিলের শোয়ের ফাইলটা টেনে এনে শুভ্রর সামনে সজোরে এগিয়ে দিল। তারপর আদেশের সুরে বলল, জাস্ট সাইন ইট, এখানে সই করেন। শুভ্র ফাইলটা একবার ছুঁয়েও দেখল না। সে হালকা হেসে বলল, কিন্তু এই ফাইলে যে বেইমানি লেখা আছে, এটা কি আপনি খেয়াল করেছেন? মিরাজ এবার আরও জোরে শব্দ করে হাসল। তার হাসিতে এক ধরনের নৃশংসতা মিশে আছে। সে বলল, সো হোয়াট, আমরা তো বেইমানি করেই খাই। আপনার সাথে দেখা করার কত স্বপ্ন ছিল আমার, আজ সেটা পূরণ হলো। আমি সব ব্যবসায়ীদের সাথে বেইমানি করি, আপনি কেন বাদ যাবেন? আপনাকে ডুবাতে পারলে আমার মার্কেটে ভ্যালু আরও বেড়ে যাবে। শুভ্র শান্ত চোখে মিরাজের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমাকে পেছন দিক থেকে ছুরি মারছেন? মিরাজ কুটিল হেসে উত্তর দিল, আই লাভ প্লেয়িং গেমস ফ্রম দ্য ব্র্যাক সাইড। আমার পেছন দিক থেকে গেম খেলতে খুব পছন্দ। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা পিছনে হেলিয়ে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। পুরো রিসর্টে শুভ্রর সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। উপস্থিত ব্যবসায়ীরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। এই লোকটা কি পাগল হয়ে গেল? মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ এভাবে হাসে? শুভ্র ধীরে সুস্থে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে মিরাজের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রের লম্বা দেহের ছায়ায় মিরাজ যেন কিছুটা ছোট হয়ে গেল। শুভ্র বাঁকা হেসে বলল, আর আমিও না সামনের দিকে ছুরি মারতে খুব পছন্দ করি, দেখতে চাস? মিরাজ ভুরু কুঁচকে তাকালো। তার ভেতরে হঠাৎ এক অজানা শঙ্কার সৃষ্টি হলো। শুভ্র এবার ধীর গলায় সংখ্যা গুনতে শুরু করলো, 1 2 3। থ্রি বলার সাথে সাথে যেন ম্যাজিক ঘটে গেল। যে গার্ডরা এতক্ষণ শুভ্রর মাথার চারিদিকে রিভলভার তাক করেছিল, তারা 1 সেকেন্ডের ব্যবধানে পজিশন বদলে ফেলল। সবার হাতে রিভলভার এখন সরাসরি মিরাজ আর বাকি ব্যবসায়ীদের মাথার খুলি বরাবর তাক করল। মিরাজ পাগলের মতো তার গার্ডদের দিকে চিৎকার করে উঠল, এই তোরা কি করছিস? তোদের এত বড় সাহস, তোরা তোদের নিজের বসের মাথায় বন্দুক তাক করিস? নাম নামা বলছি, না হলে সবটাকে জ্যান্ত কবর দেব। শুভ্র একগালে হেসে পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে বলল, আহ, এত চিল্লাচিল্লি কেন করছিস? ওরা বাচ্চা মানুষ তো, তাই হয়তো একটু ভুল বুঝে ফেলেছে, বাট আই থিঙ্ক দে নো হু দ্য রিয়েল বস ইজ। মিরাজ এবার আক্রোশে ফেটে পড়ল শুভ্রর দিকে তাকিয়ে বলল, শুভ্র, তুই চিট করছিস। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। তোর এর ফল কিন্তু ভালো হবে না। শুভ্রের ধৈর্যের বাদ এবার শেষ পর্যায়ে পৌঁছে গেল। সে বিদ্যুতের গতিতে পাশের এক গার্ডের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। তারপর মিরাজের শার্টের কলার খামচে ধরে সাজরে তাকে টেবিলের উপর আছাড় দিল। মিরাজ টেবিলে পিঠ ঠেকিয়ে কাতরাতেই শুভ্র তার বুকের উপর পা তুলে দিয়ে চেপে ধরল। মিরাজের মুখের ভেতর রিভলভারের নলটা ঢুকিয়ে দিয়ে শুভ্রর আগে হিসিয়ে হিংস্র গলায় বলল, তুই আমার বাল ছিঁড়ে উল্টে দিবি শালা। তোর কলিজা দেখে আমি আসলেও অবাক। তুই আমার কোম্পানির দিকে চোখ দিস? আমার বাবার সারা জীবনের কষ্টের তিল তিল করে গড়া সাম্রাজ্য তুই ধ্বংস করে দিতে চাস? তুই ভাবলি কি করে যে তোর এই সস্তা গেম আমি ধরতে পারবো না? তোর 14 গোষ্ঠীর পরিচয় আর তোর প্রতিটা নোংরা চাল এই সাইফান শুভ্র চৌধুরীর জীবনে অনেক আগেই লেখা হয়ে গেছে। মিরাজের চোখ দুটো ভয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। রিভলভারের ঠান্ডা নলটা মুখের ভেতরে অনুভব করে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সব ব্যবসায়ীর অবস্থা তখন শোচনীয়। শুভ্র সেই রক্তচক্ষু আর হিংস্র রূপ দেখে তাদের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। একজন বয়স্ক ব্যবসায়ী হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, আমাদের ছেড়ে দিন। আমরা কি করেছি? আমরা তো শুধু ওর কথায় এখানে এসেছি। শুভ্র এবার রিভলভারটা মিরাজের মুখ থেকে বের করে ধীর স্থিরভাবে সবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি। সে শান্ত গলায় বলল, আরে এত তাড়া কিসের? সবাই মিলে প্ল্যান করেছিলেন শুভ্রকে মারবেন, তার সাম্রাজ্য দখল করবেন। এখন না মেরেই চলে যাবেন?
সবার মনে হলো তাদের আত্মা বুঝি খাঁচা ছাড়া হয়ে যাবে। শুভ্র যে এতটা ধুরন্ধর আর ভয়ঙ্কর হতে পারে সেটা কারো কল্পনাতেও ছিল না। আর তারা জানতো শুভ্র গম্ভীর আর জেদি, কিন্তু এই খুনে মেজাজ তাদের ধারণার বাইরে। শুভ্র বাঁ হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে কানে ধরে শুধু বলল, কামিন। কয়েক মিনিটের মধ্যে বাইকের তীব্র গর্জন শোনা গেল। ঈশান ঝড়ের বেগে রিসর্টে ঢুকে সরাসরি টেবিলের সামনে এসে দাঁড়ালো, তার হাতে কিছু মোটা ফাইল। ঈশান ফাইলগুলো টেবিলের উপর রেখে শুভ্রর উদ্দেশ্যে বলল, বস, এখানে সব আছে। এই লোকগুলো কাদের কাদের কাছ থেকে কত টাকা খেয়েছে আর কতগুলো কোম্পানি জবরদস্তি করে নাম মাত্র দামে লিখে নিয়েছে, তার সব প্রমাণ এখানে। শুভ্র ফাইলগুলো টেনে নিল। প্রতিটি পাতায় বড় বড় ব্যবসায়ীদের কুকীর্তি, কার কত পার্সেন্ট ব্ল্যাক মানি আছে আর কার কার কোম্পানি তারা ধ্বংস করেছে, সব একদম নিখুঁতভাবে লেখা। শুভ্র একটা ফাইল খুলে মিরাজের থতমত খাওয়া মুখের সামনে ধরল, তারপর রাজকীয় ভঙ্গিতে আবার সেই চেয়ারে বসে পা তুলে দিয়ে বলল, লুক মিরাজ, আই হ্যাভ অল ইয়োর ডিটেলস। তুই আর তোর এই চেলা চামচুটা মিলে গত 5 বছরে যা যা পাপ করেছিস সব এখন আমার হাতে। সই কর এখানে। কলেজ শেষে শুভ্রাদের সাথে আড্ডা দিয়ে রিদি রাস্তার মোড়ে এলো একটা রিকশার খোঁজে, কিন্তু আজ ভাগ্যটাই খারাপ, একটা রিকশাও খালি নেই। বিরক্তি নিয়ে সে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর রিদির মনে হলো ঠিক পিছু পিছু কেউ আসছে। এক ঝটকায় রিদি পেছন ফিরল, কিন্তু কাউকে দেখতে পেল না। ভাবলো মনের ভুল। আবার সামনে হাঁটা শুরু করতেই সেই একই অনুভূতি, যেন কারো পায়ের শব্দ একদম ওর সাথে তাল মেলাচ্ছে। এবার রিদি একদম বাজ পাখির মতো ক্ষিপ্ততায় পেছন ঘুরল, আর দেখে ফেললো 3-4টে ছেলে ওকে ফলো করছে। রিদিকে তাকাতে দেখে ছেলেগুলো এমন ভাব করলো যেন তারা মহাকাশে গবেষণা নিয়ে ব্যস্ত। এদিক সেদিক তাকাতে লাগতো রিদি। এবার আর নিজেকে সামলাতে পারলো না, 2 হাত কোমরে দিয়ে গজগজ করতে করতে এগিয়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। তারপর রাগী গলায় মুখ বাঁকিয়ে বলতে শুরু করলো, কী রে ভাই, লোকাল হিরোরা, তোদের কি জিপিএস ট্র্যাকার খারাপ হয়ে গেছে যে আমার পিছু পিছু সিগন্যাল দিচ্ছিস? সেই থেকে দেখছি তোরা আমার ছায়া হওয়ার চেষ্টা করছিস। তা ছায়া হতে চাইলে রোদে গিয়ে দাঁড়া, আমার পেছনে কি? তোদের কি বাড়িতে মা বোন নেই? আর তোরা জানিস না যে মানুষের পেছনে গোয়েন্দাগিরি করতে গেলে অন্তত জেমস বন্ডের মতো স্মার্ট হতে হয়? তোদের মতো তোদের তো দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে সদ্য রিজেক্ট হওয়া পচা আলু। হৃদির কথা শুনে ছেলেগুলোর চোখ চড়ক গাছ। একটা ছেলের হাতে ফোন ছিল, সে তার বসের সাথে লাইভে কলে ছিল। হৃদির পচা আলু গালি শুনে সে এতটাই টাসকি খেয়েছে যে বসকে ওপাশ থেকে আপডেট দিতেই ভুলে গেছে। একটা ছেলে তেরামি করে গাল চুলকাতে চুলকাতে বলল, কি বললি? আমরা পচা আলু? এই মেয়ে, তুই জানিস আমরা কারা? আমাদের পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হৃদি এবার তাচ্ছিল্যর হাসি হেসে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ালো। তারপর গলাটা একটু নামিয়ে দরদ মাখা সুরে বলল, ও মা, আমি তো জানতামই না আপনারা পাওয়ার স্টেশন থেকে এসেছেন। খালু, জানি না তো আপনারা কারা, তবে আপনাদের ভাবসাব দেখে এটুকুই বুঝতে পারছি যে আপনারা হলেন বাইয়া মানুষের পিছু নেওয়া পড়ার সেই ভ্যারেন্ডা ভজা কুকুর, যাদের কাজ হলো খামাখা ঘেউ ঘেউ করা আর পাবলিকের জুতার বাড়ি খাওয়া। ছেলেটার ফোনের ওপাশ থেকে তখনও হ্যালো হ্যালো, কি হচ্ছে ওখানে বলে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসছে। রিদি খেয়াল করলো ছেলেটা বিস্ময়ে কথা বলতে পারছে না। রিদি এক ঝটকায় ছেলেটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ধরল। তারপর ওপাশের মানুষকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, হ্যাঁ, আসসালামু আলাইকুম খালু। জানি না আপনি কে, তবে আপনি এখন যার সাথে কথা বলছেন সে এখন কি করেছে জানেন? সে আপনার হয়ে কাজ না করে রাস্তায় দাঁড়িয়ে আমার পিছু পিছু ঘুরে আমাকে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। আপনার এই পোষা বিড়ালগুলোকে কি ট্রেনিং দেননি যে মানুষের পিছু নিতে গেলে অত্যন্ত বিড়ালের মতো নিঃশব্দে আসতে হয়? এরা তো দেখি ট্রাকের হর্নের মতো আওয়াজ করে পিছু নিচ্ছে। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, তবে অদ্ভুত নিঃশ্বাস আসছে। হৃদি আবার বলতে লাগলো, শুনুন খালু, আপনার এই চেলাগুলোকে একটু চাবনপ্রাশ খাওয়ান। এদের তো দেখলেই মনে হচ্ছে ঝিঝি পোকার কামড় খেয়ে প্যারালাইজড হয়ে গেছে। এরা আমাকে ফলো করবে কি? এদের তো নিজেদের ছায়া দেখলে মনে হয় হার্ট অ্যাটাক করবে। আর শোনেন, এদের দিয়ে যদি গোয়েন্দাগিরি করান তবে আপনার ইজ্জত তো পাড়ার ড্রেনে গিয়ে সাঁতার কাটবে। এদের জলদি বাসায় ডেকে নিয়ে হরলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দেন, না হলে আমি কিন্তু এদের চর মেরে গালের ম্যাপ চেঞ্জ করে দিব। রিদির এই ধামাকা কথা শুনে ফোনের ওপাশে নির্বাণের ঠোঁটের কোণ থেকে জ্বলন্ত সিগারেট ফসকে নিচে পড়ে গেল।
সে পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। এত কিছু বললেও আর সাহস হলো না দাঁড়িয়ে থাকা রিদি। অচেনা ওই ছেলেদের সামনে দাপট দেখালেও ভেতরে ভেতরে সে বেশ কুঁকড়ে গেছে। ঝট করে ফোনটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে সে হনহন করে চলে গেল। একটা রিকশায় উঠে নিজের বুকের উপর হাত রেখে বড় বড় শ্বাস নিতে নিতে নিজেই নিজের উপর অবাক হলো সে। রিদি, তুই কবে থেকে এত কথা বলতে শিখলি? ব্যাপার কি বলতো? তুই দিন দিন বড্ড বেশি কথা বলতে শিখে গেছিস। বেয়াদব মেয়ে একটা। তোকে একদম ঝাড়ুপেটা করা দরকার। কান ধরে ছেলেগুলোকে অনেকক্ষণ ধরে উঠবোস করছে। তাদের সামনে জমের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। তার চোখের চাহনিতে ফুটে ওঠা রাগ দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে হাঁপাতে হাঁপাতে অতিষ্ঠ কণ্ঠে বলল, বস, এবার তো মাফ করে দেন। আসলে ওই মেয়েটার এত সাহস দেখে আমরাও কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। নির্বাণ দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, চুপ। আর একটা কথা বললে এক একটার দাঁত আমি পার্টি থেকে খুলে ফেলবো। তোদের কি আমি টাকা কম দিই রে যে তোদের মতো কয়েকটা দামড়াকে একটা মেয়ের কাছ থেকে এসব কথা শুনতে হবে? বস, মেয়েটা মনে হয় অনেক চঞ্চল আর প্রচণ্ড রাগী। তো রাগী হলে ওখানেই ধরে নিয়ে নিয়ে আসতি। সেখানে দাঁড়িয়ে থেকে কি ওই মেয়ের লেকচার শুনছিলি আর বালের আঙুল চষছিলি? ছেলেগুলো আর কথা বাড়ানোর সাহস পেল না। তারা বুঝলো আজ নির্বাণ চরম খ্যাপা। কিছুক্ষণ পর নির্বাণ নিজের পার্সোনাল রুমে এসে ঢুকলো। নির্জন রুমেও তার কানে বারবার হৃদির সেই তীক্ষ্ণ কণ্ঠ আর অদ্ভুত ঝাড়িগুলো পাচ্ছে। তার বুকের বাপাসটা কেন জানি এক অদ্ভুত ছন্দে ধকধক করছে। নির্বাণ দেয়ালে টাঙানো বিশাল এক ফ্রেমের ছবির দিকে তাকালো। ছবিতে একটা মেয়ের অমলিন হাসিমাখা মুখ, যে কিনা পাগলিটার মতোই আইসক্রিম খাচ্ছে, আর সেই আইসক্রিম তার থুতনিতে আর মুখে লেগে আছে, ঠিক যেন একটা অবুঝ শিশু। নির্বাণ ধীর পায়ে গিয়ে বিছানার উপর হাত বুলিয়ে মায়াবী গলায় বলল, জানো প্রিয়দর্শী, আজ 3 বছর পর প্রথমবার তুমি ছাড়া অন্য কেউ আমার এই বুকের হার্টবিট কাঁপিয়ে দিল। ঠিক যেমনটা তুমি আমাকে 3 বছর আগে করেছিলে। আজ হুবহু সেই একই রকম অনুভূতি ওই মেয়েটা দিল। কেন এমন হলো? আমার জীবনে তো তুমি ছাড়া অন্য কোনো নারীর অস্তিত্ব ছিল না, তবুও কেন একটা অপরিচিত মেয়ে আমার হৃদস্পন্দন উলটপালট করে দিল? নির্বাণ এক দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকিয়ে আবার বলল, তবে তুমি কোথায় আছো প্রিয়দর্শী? তোমাকে তো আমি কম খুঁজলাম না। পুরো শহর, এমনকি বিদেশের মাটিতেও তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পেলাম না জানো। সেদিন তোমার ওই আইসক্রিম মাখা মুখটা দেখে আমার বুকটা এতটাই জোরে কাঁপছিল যে আমি নিজের মধ্যেই ছিলাম না। সেদিন যদি ভালোবাসার এই ব্যাকুলতা বুঝতাম, তবে তোমাকে সেদিনে আমি বুকের ভেতরে পুষে ফেলতাম। কোথাও কোনোদিন যেতে দিতাম না তোমাকে। নির্বাণ কথাগুলো বলে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের পাতায় ভেসে উঠল সেই 3 বছর আগের আইসক্রিম মাখা মুখটা। সেই নিষ্পাপ মুখটার মায়ায় নির্বাণ আজও একা, আজও সিঙ্গেল। কোনো নারী পারেনি সেই মুখটার স্মৃতি মুছে দিয়ে তার মনে জায়গা করে নিতে। তাকে আজও খুঁজে পায়নি সে, তবুও নির্বাণ অপেক্ষায় আছে। একবার যদি সেই নারীকে পায়, তবে 1 সেকেন্ডও দেরি করবে না, সোজা নিজের নামে দখল করে নিবে তাকে। শুভ্র সব ব্যবসায়ীদের কাছ থেকে সাইন নিয়ে রিসেপশন থেকে বেরিয়ে ঈশানের উদ্দেশ্যে বলল, শোনো ঈশান, এইসব ফাইল যাদের যাদের কোম্পানি তাদের দিয়ে আসবে, আর তুমি কাল আমাদের বাড়িতে আসবে। ঈশান মাথা নেড়ে সায় দিয়ে বলল, ওকে বস। শুভ্র আর দাঁড়ালো না, বাইক স্টার্ট দিয়ে তীব্র গতিতে বাতাসের সাথে মিশে গেল। রীতি বাড়িতে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। ড্রয়িং রুমে ইমনকে বসে টিভি দেখতে দেখে সেও গিয়ে পাশে বসলো। তারপর আয়েশ করে ইমন সে চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খেতে থাকলো। হঠাৎ ইমন প্রশ্ন করলো, আপু, তুমি কি শুভ্র বড়কে ভালোবাসো? রীতি মাত্রই একটা চিপস মুখে দিয়ে গিলতে যাচ্ছিল। ইমনের কথা শুনে চিপসটা গলায় আটকে ভীষণ খেলো সে। রীতি ইমনের দিকে রাগী চোখে তাকিয়ে কাশতে কাশতে বলল, কে বলেছে তোরে যে আমি শুভ্র ভাইকে ভালোবাসি? ইমন বাঁকা হেসে বলল, তোমার গাইড। মানে? মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছি। সেখান থেকে একটাতে স্পষ্ট লেখা ছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। কথাটা শুনে হৃদির কলিজাটা শুকিয়ে গেল। সাথে সাথে শুরু হলো জোর হিক্কা। রুম থেকে রাবেয়া এহসান বেরিয়ে হৃদিকে হিক্কা তুলতে দেখে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে পানি এনে দিলেন। হৃদি এক নিঃশ্বাসে গল গল করে পানি খেয়ে হাঁপাতে লাগলো। রাবেয়া এহসান চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? হঠাৎ এমন হিক্কা উঠলো কিভাবে? ইমন মস্করা করে পাশ থেকে ফোড়ন কাটলো গাইডের কথা শুনে। রাবেয়া বেগম অবাক চোখে তাকালেন, গাইড মানে?
রিদি এবার চোখ পাকিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসছে। সে রাবেয়ার দিকে তাকিয়ে সত্যটা ফাঁস করতে যাবে, তার আগে রিদি পরিস্থিতি সামলাতে চিৎকার করে বলল, আম্মু, আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ একটু বানিয়ে দাও না। রাবেয়া হোসেন আর কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মা আড়ালে যেতে ইমন রিদির কানের কাছে ফিসফিস করে বলল, আপু, গাইডটা কিন্তু এখন আমার কাছে আছে। রিদির চোখ পাকিয়ে বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুই আমার গাইড নিছস কোন সাহসে? এক্ষুনি দে বলতেছি। ইমন দমল না, বরং দাঁত বের করে হেসে বলল, উহু, অত সোজা নাকি? তোমার কাছে ওইগুলা গাইড মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই গাইডটার দাম এখন 1000 টাকা। রিদি ভ্রুকুচকে বিস্ময় নিয়ে বলল, টাকা মানে কি বলতে চাইছিস তুই? ইমন এবার সোফায় হেলান দিয়ে আয়েশ করে বলল, মানে সোজা, কচকচে 1000 টাকা না দিলে এই গাইড সোজা আব্বুর হাতে চলে যাবে, এবার বোঝো ঠেলা। হৃদীপ ভয়ে সজোরে একটা ঢোক গিলল। নিজের বাবার হাতে ওই লেখাটা পড়া মানে আত্মহতি দেওয়া। সে আমতা আমতা করে কাঁদো কাঁদো গলায় বলল, এ ভাই, এতগুলো টাকা আমি কই পামু? ইমন পা নাচাতে নাচাতে বলল, সেইটা কি আমি জানি? টাকা দাও, গাইড নাও, টাকা দিবে না তো অনলি বাস খাবা ঝাঁকা নাকা। দিদি এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ইমন, তুই কিন্তু বড্ড বেশি করছিস। আমি আবার কম কবে করি? এখন বলো, টাকা কি পাবো নাকি আব্বুর হাতে গাইডটা দেব? রিদি বুঝলো তার এই ঘাড় তেরা ভাই সুযোগ পেলে সত্যি সত্যি বাপের কাছে সব ফাঁস করে দেবে। সে শেষমেশ বিরক্ত হয়ে নিজের জমানো 2000 টাকা থেকে 1000 টাকায় নিয়ে ইমনের হাতে ধরিয়ে দিল। ইমন টাকাটা নিয়ে তাতে একটা শব্দ করে চুমু খেলো। তারপর হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, বোন রে ফাঁসাও, টাকা কামাও, বড়লোক হইবা আর সিলুট পাইবা। ইমন গাইড টেনে রিদিকে দিতে রিদি ওটা একরকম ছিনিয়ে নিল। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো সে। গাইডটা খুলে সেই নামটার দিকে অপলক তাকিয়ে রইল, যেখানে 2 বছর আগে নিজের মনের সবটুকু আবেগ দিয়ে লিখেছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। এই নামটা দেখলেই ওর ভেতর কেমন জানি এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হয়। কেবল মন বলে, মানুষটাকে কবে নিজের করে পাবো। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে হৃদি সিঁড়ি দিয়ে আনমনে নামছিল। মোড়ে মনের অজান্তেই সুর তুলে সে গেয়ে উঠল, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শনে। ঠিক তখনই ইমনের কর্কশ কণ্ঠ ভেসে এলো, মিলন হবে না কোনোদিনও। হৃদি চমকে উঠে মাথা তুলে ড্রয়িং রুমের দিকে তাকালো। আর তাকাতেই তার চোখ ছানা পড়া। সে কি সত্যি দেখছে নাকি ভুল? বারবার চোখের পলক ফেলে কিন্তু দৃশ্যটা বদলানো না। সোফায় বসে থাকা মানুষটা রক্ত মাংসের। ড্রয়িং রুমের সোফায় শুভ্র আর ইমনকে পাশাপাশি বসে থাকতে দেখে রিদি যেন আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে এখানে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্র কোত্থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া হাসানের কণ্ঠ ভেসে এলো। তিনি চেঁচিয়ে বললেন, রিদি, তোর শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত, আমি এখানে কিছু কাজ করছি। রিদি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে শুভ্রর সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, স্যার, ইয়ে না মানে শুভ্র ভাই, আপনি? শুভ্র সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসে তার চেনা সেই গম্ভীর গলায় বলল, কেন, আমি কি আসতে পারি না জরিনা সুন্দরীদের বাড়িতে? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল, জরিনা সুন্দরী মানে কি বলছো ব্রো? শুভ্র এবার বাঁকা হেসে বলল, চল ইমন, তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। বাকিটুকু বলার আগে ইমন হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। রিদি রাগে আর অপমানে কটমট করে শুভ্রর দিকে তাকালো। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, ব্রো, আজকাল নিজের নামেও কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না তো। শুভ্র এবার হৃদির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলল, জানতে চাইবে না মেয়েটাকে? ইমন কৌতূহল নিয়ে বলল, বলো, তার সাথে আমি একটু দেখা করব, মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন হৃদির রাগী চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন, মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিস্ময় নিয়ে বলল, তার মানে তুমি এতক্ষণ এই বাঁদর আপুর গল্পই করছিলে? শুভ্র ধীর স্থির ভাবে মাথা নাড়ল। ইমন এবার হৃদির দিকে ফিরে একগাল হেসে পৈশাচিক আনন্দ নিয়ে বলল, বাহ বাহ, মিস জরিনা সুন্দরী আপি, কি চমৎকার নাম। তো জরিনা না দিয়ে যদি সখিনা সুন্দরী বলতে, তবে মনে হয় আরো বেশি মানাইতো, তাই না ব্রো? দিদি এবার ধৈর্যের বাঁধ হারিয়ে সোফার একটা কুশন টেনে নিয়ে ইমনের দিকে সজোরে সুরে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, বেয়াদব হয়ে গিয়েছিস।
নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস? শুভ্র এবার সোজা হয়ে বসলো, তার কণ্ঠস্বর মুহূর্তে বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, ইমন যথেষ্ট ভদ্র আছে, অন্তত তোর মতো না যে ক্লাসের স্যারের সাথে এমন সস্তা মজা করিস। আজ ফুপা আসুক, তোর সব কুকীর্তি আর বেয়াদবির কথা আমি ফুপার কাছে বলবো। শুভ্রর কথা শুনে হৃদির কলিজা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তে শ্রাবণের মেঘলা রাতের মতো অন্ধকার হয়ে এলো। শুভ্র যদি সত্যিই আব্বুর কাছে সব বলে দেয়, তবে তো আজ কপালে বড় দুঃখ আছে। হৃদি একদম মিয়ে গিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া, বিশ্বাস করেন আমি তো জাস্ট একটু মজা করেছিলাম। হৃদির করুণ মুখটা দেখে শুভ্র মনে মনে বেশ মজা পেল, কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরো পাথরের মতো গম্ভীর করে বলল, মজা? সিরিয়াসলি? ক্লাসের স্যারের সাথে এমন মজা করিস? তোর এই বেয়াদবিটা ফোপাকে না বলে আমি শান্তি পাবো না। দিদি এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আব্বুর রাগের কথা মনে পড়তেই সে বুক ধকধকানি নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে মিনমিন করে বলল, প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবেন না। বিশ্বাস করেন আমি আর কখনো এমন করবো না। শুভ্র এবার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। বাঁকা চোখে তাকিয়ে বলল, বলবো না? তাতে এতে আমার লাভ কি? শুনলাম ইমন নাকি তোর থেকে 1,000 টাকা খসিয়েছে, তো আমি কি পাবো? রিদি চোখ কপালে তুলে অস্পষ্ট স্বরে বলল, কি? ইমন আপনাকে সব বলে দিয়েছে? শুভ্র আয়েশ করে বসে বলল, হুম। এখন বল আমি কি পাবো? রিদি এবার ইমনের দিকে রাগী চোখে তাকালো, মনে মনে যেন ওকে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলল, কি? আমার দিকে ওভাবে তাকাও কেন? কিছুই করতে পারবে না। তোমার 2টা গোপন সত্য আমি জেনে গেছি। এখনকার কথাটা ব্রো না বললেও আমি বলে দেবো যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তা মজা করো। রিদি বুঝলো আজ সে গর্তে পড়েছে তো পড়েইছে, আস্ত একটা কুমিরের মুখে পা দিয়ে ফেলেছে সে। কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। রিদি এবার নিরুপায় হয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলেন কি লাগবে আপনার? শুভ্র ইমনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বলতো ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার শয়তানি হাসি হেসে মোক্ষম বুদ্ধিটা দিল, ব্রো, তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয়ই শরীরটা ম্যাজ ম্যাজ করছে। তো আপুকে দিয়ে পা টেপাও আর চুল টানাও, দেখবে খুব আরাম পাবে। এর থেকে বড় শাস্তি আর রিদি আপুর জন্য বড় অপমান আর কিছুই হয় না। রিধির চোখ কপালে উঠে গেল। ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রর প্রশ্রয় দেখে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আরো আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর ইমনের দিকে তাকিয়ে ধূর্ত হাসিতে বলল, তা খারাপ বলিস নাই তুই। যদিও কারো বডি টাচ করা আমার একদম পছন্দ না, তবে তুই যেহেতু বলেছিস আরাম পাওয়া যায়, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। বলেই শুভ্র সামনের সেন্টার টেবিলের উপর আয়েশ করে পা দুটো তুলে দিল। তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, মিস জরিনা সুন্দরী, শুনলেন তো আপনার ভাই কি বলল? সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করুন তো। হৃদি বুঝলো এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই 2 ভাই মিলে আজ ওকে কণ্ঠাসা করে ফেলেছে। অভিমানে আর রাগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইলো, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। কাঁপা কাঁপা হাতে শুভ্রের শক্ত পায়ের উপর হাত রাখলো সে। অতি অনিচ্ছায় শুভ্রর পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো, যেন হৃদির হাতের স্পর্শে সত্যি কোনো আরাম বা অন্য কোনো অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করে শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝটকায় পা সরিয়ে নিয়ে সোফা ছেড়ে শটাং দাঁড়িয়ে পড়ল। হৃদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলল, হয়েছে, আর পা টিপতে হবে না। তবে মনে রাখিস হৃদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস, তবে ফুপাকে বলতে হবে না। আমি নিজেই তোকে চড়িয়ে তোর সব কটা দাঁত ফেলে দেব। কথাটা বলে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। গটগট করে ড্রয়িং রুম পেরিয়ে নিজেই ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্তম্ভিত হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস, ভালো খবর নিয়ে এসেছি মেয়েটার। নির্বাণ হাতের ফোন টিপা থামিয়ে বরফ শীতল গলায় বলল, বল। গার্ড মাথা নিচু করে বলতে শুরু করলো, বস, মেয়েটার পুরো নাম তাসনিন হৃদিকা। বাবা ইকবাল আহসান, মা রায়বা আহসান, ছোট ভাই ইমন। তাসনিন হৃদিকা বর্তমানে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। নির্বাণ শান্তভাবে শুনলো, তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সে কেবল সংক্ষেপে বলল, ঠিক আছে, তুই যা এখন। গার্ড চলে যেতে নির্বাণ সোফা থেকে উঠে ধীর পায়ে ব্যালকনিতে এলো। দূরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটলো তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, তাসনিন হৃদিকা, আপনাকে মারার আগে 2 চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছে জেগেছে আমার।
আপনি কোন ক্ষেতের মূলা যেই আরহাম খান নির্বাণের হার্টবিট কাঁপিয়ে দেন? কথাটা বলতেই নির্বাণের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমের মতো দাঁড়িয়ে সে গর্জে উঠে বলল, 3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কিভাবে আনবি, কোত্থেকে আনবি তা আমি জানি না, তবে ও যদি ওই মেয়ে না আসে তবে তোদের লাশ যাবে কবরে, এটা মাথায় রাখিস। নির্বাণ একটু থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আই ওয়ান্ট হার ইন 3 days, আদারওয়াইজ আই উইল কিল এভরি ওয়ান অফ ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাতের ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল এহসান আর রাবেয়া এহসানের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল এহসান তাকে থেকে যাওয়ার কথা জন্য বেশ জোরাজুরি করেছিলেন, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। রিদি দূর থেকে দেখলো শুভ্র একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। মনটা এক নিমিষে বিষণ্ণতায় ভরে গেল ওর। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো সে। মানুষটা কি কখনোই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল টেরও পেল না। পরদিন সকালে রিদির ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল রিদি। কিন্তু ড্রয়িং রুমে তাকাতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখলো ড্রয়িং রুমে রীতিমতো মেলা বসেছে। তার বাবা মায়ের সাথে গম্ভীর মুখে বসে আছেন মামা সোহান চৌধুরী আর মামি সাহেরা চৌধুরী। আর তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা। শুভ্রা রিদিকে দেখা মাত্রই একগাল হেসে দৌড়ে এলো। কিরে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো মাথার উপর উঠে গেছে। রিদি বিস্ময় নিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল, তোরা তোরা কখন এলি? সকাল সকালই চলে এসেছি, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। কিন্তু তখনই সোহান চৌধুরী বেশ ভারী গলায় রিদিকে ডাক দিলেন, রিদিমা, এদিকে আয় তো। রিদি একটু ঘাবড়ে গেল। সবার মুখ কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী স্নেহের হাসিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আয় মা, আমার পাশে এসে বস। রিদি গুটি গুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পাশে সোফায় বসলো। সোহান চৌধুরী পরম মমতায় রিদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ রিদির চোখের দিকে তাকিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আমার মেয়ে হবি? সোহান চৌধুরীর রহস্যময় কথার মাথা মুন্ডু কিছুই রিদি বুঝলো না। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কি বলছো মামা? আমি তো তোমারই মেয়ে। ছোটবেলা থেকেই তো তোমার মেয়ে হয়েই বড় হয়েছি। সোহান চৌধুরী মৃদু হাসলেন। সেই হাসিতে গভীর কোনো সংকল্প লুকিয়েছিল। তিনি মাথা নেড়ে বললেন, না রে মা, আমি সেই মেয়ে হওয়ার কথা বলিনি। আমি তোকে একেবারে পাকাপাকি ভাব আমাদের বাড়ির মেয়ে করে নিতে চাইছি। সোহান চৌধুরীর এই ঘোরালো কথা শুধু হৃদিই নয়, ওর বাবা ইকবাল এহসানও ঠিক ধরতে পারলেন না। তিনি ভুরু কুঁচকে অবাক হয়ে বললেন, ভাই সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলবেন কি? সোহান চৌধুরী এবার রিদির মাথায় স্নেহের হাত রেখে সরাসরি ইকবাল এহসানের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বলতে চাইছিলাম ইকবাল, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আমার ছেলে শুভ্রর সাথে রিদিমার বিয়ে দিতে চাই। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। রিদি অবাক হয়ে সোহান চৌধুরীর দিকে তাকালো। ঠিক একইভাবে পাথরের মতো জমে গেলেন ইকবাল আহসান। সোহান চৌধুরী আবারও পরিষ্কার গলায় ইকবাল আহসানের উদ্দেশ্যে বললেন, অনেক ভেবে দেখলাম ইকবাল, নিজেদের মধ্যে এমন গুণবতী আর আপন মেয়ে থাকতে কেন বাইরে যাব। তাই তোমার বোন আর আমি মিলে ঠিক করেছি হৃদির সাথে শুভ্রর বিয়ে দেব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? ইকবাল আহসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। খুশিতে আর বিস্ময়ে তিনি কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই মাঝখান থেকে ইমন ফোড়ন কেটে বলে উঠলো, রাজি হবে না মানে? 100% রাজি হবে, কারণ আমার আপু তো শুভ্র ভাইকে সেই কবে থেকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে পেতে আবার সমস্যা কি? মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের সবকটা চোখ ইমনের উপর গিয়ে স্থির হলো। রিদির লজ্জায় আর ভয়ে যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে। ইকবাল আহসান ইমনের কথা শুনে থতমত খেয়ে বললেন, কি বলছিস এসব? ইমন দমবার পাত্র নয়। সে আরো উৎসাহিত নিয়ে বলল, আরে হ্যাঁ আব্বু, তোমার এই একমাত্র আদরের মেয়ে শুভ্র বুড়োকে আগে থেকে ভালোবেসে এসেছে। বিশ্বাস না হলে আপুকেই জিজ্ঞেস করো।
রিদির পাগলের মতো না সূচক মাথা নাড়তে যাবে তার আগে ইকবাল আহসান গম্ভীর অথচ নরম গলায় রিদির দিকে তাকিয়ে বললেন, রিদি, আমি জানি তুই কখনো মিথ্যা বলিস না, এমনকি আমার কাছে কোনো কিছু কথা বানিয়েও বলিস না। ইমন যা বলছে তা যদি সত্যি হয় তবে নির্দ্বিধায় বল মা, কোনো সমস্যা নেই। রিদি মাথা নিচু করে ফেললো, তার হাত দুটো থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে শুভ্রা রিদির একদম গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, কি রে, সাহস করে বলেই দে, ভালোবাসার মানুষটাকে এভাবে হাতের নাগালে পেতে চাচ্ছিস, এই সুযোগ হাতছাড়া করিস না। এরকম সুযোগ জীবনে বারবার আসে না রে। শুভ্রর কথাগুলো হৃদির কানে যেন মন্ত্রের মতো কাজ করলো। তার ভেতর হঠাৎ এক অদ্ভুত জেদার সাহস চেপে বসলো। যে মানুষটার জন্য সে বছরের পর বছর মনে মনে কেঁদেছে, আজ তাকে পাওয়ার রাস্তা এতটা পরিষ্কার। হৃদি এক মুহূর্ত আর দ্বিধা করলো না। বুক ভরে শ্বাস নিয়ে মাথা তুলে সরাসরি ইকবাল আহসানের দিকে তাকে স্পষ্ট গলায় বলল, জি আব্বু, আমি ভালোবাসি শুভ্র ভাইকে। কথাটা বলে রিদি লজ্জায় আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলো না। এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন হাসির রোল পড়লো। ইকবাল আহসান হাসতে হাসতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ভাই সাহেব, যেখানে আমার মেয়েই আগে থেকে আপনার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছে সেখানে আমি কিভাবে না বলি। তাছাড়া শুভ্রের মতো এমন হীরা জহরত ছেলে জামাই হিসেবে পেতে ভাগ্য লাগে। আমি এই প্রস্তাবে ভীষণ খুশি। দেখতে দেখতে শুভ্র আর রিদির বিয়ে হয়ে গেল। রাত এখন গভীর। রিদি লাল টকটকে বেনারসি পরে ফুলশয্যার খাটে জড়সড় হয়ে বসে আছে। এটা শুভ্রর রুম। চারিদিকে রজনীগন্ধার তীব্র খান, কিন্তু রিদির সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র তাকে পছন্দ করে না, এটা জেনেও সে জেদ করে বিয়েটা করলো। শুভ্র কি তাকে আদৌ মেনে নিবে? ভাবতেই রিদির কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। রিদি ভয়ে চোখ তুলে তাকিয়ে দেখলো শুভ্র ভেতরে ঢুকছে। পরনে বিয়ের জমকালো শেরওয়ানি, চুলগুলো কিছুটা আলু থালু। শুভ্রকে দেখে রিদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে ভাবলো এই বুঝি শুভ্র তেড়ে এসে ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলবে, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার। কিন্তু রিদিকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র একদম শান্ত ভঙ্গিতে রিদির পাশে খাটে বসলো। তারপর খুব ধীর গলায় বলল, ভয় পাচ্ছিস আমাকে? শুভ্রর এমন কোমল কণ্ঠ শুনে হৃদির কলিজা ছ্যাদ করে উঠল। সে একটু সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না না না, ভয় পাবো কেন আপনাকে? আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? শুভ্র এবার হৃদের চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি হাসলো। তারপর নিচু স্বরে বলল, ও, ভয় না পেলে তো আরো ভালো, তাহলে আমি আরো খুশি মনে বাসর করতে পারবো। শুভ্রর মুখে এমন কথা শুনে রিদি যেন আকাশ থেকে পড়ল। সে তোতলামি করে বলল, মা, মানে কি বলছেন আপনি? বাসর করবেন মানে? শুভ্র এবার হৃদির একদম গা ঘেঁষে বসলো। ওর শরীরের তপ্ত নিঃশ্বাস হৃদির ঘাড়ে লাগছে। শুভ্র হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, বাসর মানে বুঝিস না? এই যে আমার রুমে লাল শাড়ি পরে বসে আছিস, এই রাতটাই তো বাসর রাত। আজ তোকে অনেক আদর দেব, অনেক সোহাগ দেব। রিদি এবার ভয়ে খাট থেকে পেছাতে পেছাতে একেবারে কোনায় চলে গেল। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, শ্বশুর শুভ্র ভাই, এসব না করলে কি হয় না? শুভ্র এবার হৃদের দিকে আরো এগোতে এগোতে বলল, তা কিভাবে হয় জান, এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন, বউকে আদরে আদরে ভরিয়ে দেব। এখন তুই যখন আমার বউ, তখন তোকেই আজ সারা রাত মন ভরে আদর করব। কথাটা বলে শুভ্র ঝড়ের বেগে রিদির কাঁধ দুটো খপ করে ধরে ফেললো। রিদি এবার প্রায় কেঁদেই দিল। শুভ্র ভাই, প্লিজ ছেড়ে দিন, আমার খুব ভয় করছে। কিন্তু শুভ্র আর যেন কোনো কথাই শুনবে না। সে রিদির কথাকে পাত্তা না দিয়ে এক ঝটকায় ওকে কাঁধে ধরে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লো রিদির উপর। রিদি আতঙ্কে আর ভয়ে গগন বিরাদি এক চিৎকার দিল, আব আ এক ঝটকায় ধরফরিয়ে উঠে বসলো রিদি। বুকটা কামড়সালের খাপারের মতো উঠানামা করছে। কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে। সে বড় বড় শ্বাস নিতে নিতে চারদিকে তাকালো। জানলার পর্দা চিরে সকালের এক চিলতে রোদ এসে পড়েছে ওর বিছানায়। বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। রিদি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে রইল। চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো সে তার নিজের রুমেই আছে। অর্থাৎ এতক্ষণ যা হলো, সেই বিয়ে, সেই ভয়ঙ্কর বাসররাত, সবই ছিল একটা দুঃস্বপ্ন। কোনো বাস্তব ভিত্তি নেই এর। ভাবতেই হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলল। হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে নিজের মনে বিড়বিড় করে বলল, উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন। এই শুভ্র ভাই তো স্বপ্নেও আমাকে শান্তিতে থাকতে দিবে না। ঠিক তখনই রিদির ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল।
রীতি ধরপড় করে ফোনটা হাতে নিয়ে দেখলো শুভ্রা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রা ঝাঁঝালো গলা ভেসে এলো। কি রে, এখনো আসছিস না কেন? কলেজে কি আজ আসবি না নাকি? শুভ্রার কথা শুনে রিদি ফোনের স্ক্রিনের সময়ের দিকে তাকালো। 9টা 48 বেজে গেছে। রিদির চোখ তো চড়ক গাছ। কখন যে বেলা এত গড়িয়ে গেল সে টেরই পায়নি। কাল রাতের ওই বিটকেলের স্বপ্নের চক্করে পড়ে সব ওলটপালট হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে শুভ্রাকে বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই তাড়া। বলেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো মতো নাকে মুখে পানি দিয়ে দুটো রেডি হয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। পেছন থেকে রাবেয়া হোসেন অনেকক্ষণ ডাকলেন নাস্তা করার জন্য, কিন্তু রিদি যেন তখন হাওয়ার বেগে ছুটছে, কিছুই কানে গেল না তার। রিদি যখন হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছালো তখন সে পুরো ঘেমে নিয়ে একাকার। সোজা নিজের ক্লাসের দরজার সামনে এসে সে পাথরের মতো থমকে গেল। ক্লাসের ভেতরে শুভ্র। শুভ্র সামনের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর মুখে লেকচার দিচ্ছে। শুভ্রকে সামনাসামনি দেখা মাত্র হৃদির সেই রাতের স্বপ্নের কথা হুবহু মনে পড়ে গেল। সেই লাল শাড়ি, শুভ্র সেই বাসর রাতের কথা, আর সেই ঝাঁপিয়ে পড়া। হৃদি নিজের কপালে নিজে একটা থাপ্পড় মারল। ইস, শুভ্র ভাইরে, সে স্বপ্নে কি না কি বানিয়ে ফেলেছিল। হৃদি কয়েক সেকেন্ড নিজেকে সামলে নিল, বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে সব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে একদম স্বাভাবিক হওয়ার অভিনয় করলো। তারপর দরজার দিকে এক কদম এগিয়ে বিনীতভাবে বলল, মে আই কাম ইন স্যার? শুভ্র লেকচার থামিয়ে ধীর স্থির ভাবে দরজার দিকে তাকালো। শুভ্র সেই তীক্ষ্ণ চাহনি হৃদির শরীরের ভেতর দিয়ে যেন তীরের মতো বিঁধে গেল। শুভ্র বাম হাতের কবজিটা উল্টে ঘড়ির দিকে এক পলক তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। ক্লাসের পিনপতন নীরবতার মাঝে তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত। কয়টা বাজে? হৃদি কোনো উত্তর দিতে পারলো না। স্রেফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানে সে দেরি করে এসেছে। শুভ্র হৃদির নীরবতা দেখে এবার আরো কঠোর গলায় ধমক দিয়ে বলল, মিস তাসনিন হৃদিকা, আমি কি আপনাকে কোনো প্রশ্ন করেছি? কানে যায়নি আপনার? দিদি এবার মিনমিন করে অপরাধীর মতো বলল, সরি স্যার, আজ একটু দেরি হয়ে গেছে। শুভ্র হাতের মার্কারটা ডেস্কে সজোরে রেখে সোজা হয়ে দাঁড়ালো। একজন প্রফেশনাল লেকচারের মতো তীক্ষ্ণ আর কৃতিত্বপূর্ণ গলায় বলল, লেকচার শুরু হওয়ার 20 মিনিট পর ক্লাসে আসাটা আপনার কাছে স্রেফ একটু দেরি? ডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা কি এতটাই নড়বড়ে? দরজার ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকুন। হৃদি অপমানে আর বিস্ময়ে হা হয়ে গেল। ক্লাসের সবার সামনে আবার এমন এমন শাস্তি! সে আমতা আমতা করে প্রতিবাদ জানাতে চাইলো, স্যার বললাম তো দেরি হয়ে গেছে, মানে পরিস্থিতিটা। শুভ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে কোনো দয়া বা প্রশ্রয় নেই। অত্যন্ত রুক্ষ স্বরে সে আদেশ দিল, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ইউর চাইল্ডিশ এক্সকিউজ। আপনার ব্যক্তিগত গাফিলতি আমার ক্লাসে চলবে না। দিস ইজ এ রেপুটেড মডেল কলেজ, নট এ কিন্ডার গার্ডেন। আই সেড হোল্ড ইউর ইয়ার্স অ্যান্ড স্ট্যান্ড দেয়ার রাইট নাও। রিদি বুঝলো আজ শুভ্র কোনো ছাড় দেবে না। স্বপ্নের সেই রোমান্টিক মানুষটা আর বাস্তবের এই জল্লাদ টিচারের মধ্যে আসমান জমিন তফাৎ। রিদি আর কথা না বাড়িয়ে সবার সামনে মাথা নিচু করে কান ধরে উঠল। লজ্জায় আর রাগে তার গাল দুটো লাল হয়ে উঠল। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই শুভ্র ডায়েরিটা বগলে চেপে গটগট করে বেরিয়ে গেল। একবারও পেছনের দিকে ফিরে তাকালো না। হৃদি যেন খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির মতো ধপ করে শুভ্রার পাশে গিয়ে বসে পড়ল। তার মুখটা রাগে লাল হয়ে আছে। ফিসফিস করে সে শুভ্রাকে যা ইচ্ছে তাই গালি দিতে শুরু করলো। অমানুষ একটা! কি ভেবেছে ও নিজেকে? সামান্য 5-10 মিনিটের জন্য ক্লাসের সামনে সবার আগে কান ধরিয়ে রাখলো। খবিশ কোথাকার! ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শাস্তি দেয়। দেখিস, আমিও একদিন শাস্তি দিব, সেদিন কাঁদবি শালা আমার জন্য। এদিকে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শুভ্রর ঠোঁটে এক চিলতে হাসি ফুটলো। নিধির ওই অসহায় মুখ আর রাগী চাহনিটা মনে পড়তে তার কঠোরতা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। শুভ্র মৃদু হেসে বিড়বিড় করলো, পাগলি একটা। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপতন নীরবতার মাঝে তিনি ঘোষণা করলেন যে প্রতি বছরের মতো এবারও কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবে নাচ, গান, নাটক আর আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এই উৎসবে আমাদের কলেজের ঐতিহ্য। আমি চাই প্রত্যেকে কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করো। কার কি প্রতিভা আছে সেটা দেখানোর এটাই সুযোগ। মনিটর সবার নামে একটা লিস্টে লিখে আজ বিকালের মধ্যে আমার টেবিলে দিয়ে দাও।
প্রিন্সিপাল স্যার চলে যেতেই ক্লাসে শোরগোল শুরু হয়ে গেল। শুভ্রা রিদির কোনোইতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কিরে রিদি, তুই তো খুব সুন্দর গান করিস, এবার কিন্তু নাম লেখাতে হবে। কে জানে, হয়তো বিচারকের আসনে শুভ্র ভাইও থাকতে পারে। শুভ্রর নাম শুনে রিদি আবার ক্ষেপে গেল। ও যদি বিচারক হয় তবে আমি স্টেজে উঠে গাইবই না, বরং ওর উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেব। শুভ্রা রিদির রাগী চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে টিপ্পিনি কাটিয়ে বলল, ইস, আমার ভাইয়ের উপর তোর এত রাগ কেন রে? ভাইয়া তো শুধু তোকে ডিসিপ্লিন শেখাতে চেয়েছিল। রিদি এবার যেন ফেটে পড়লো। হাত পা নেড়ে চোখ মুখ কুচকে সে রীতিমতো শুভ্রার নামে নালিশ করতে শুরু করলো। দেখিস না, খালি উঠতে বসতে ধমক। তার উপর সামান্য একটু ভুলের জন্য ক্লাসের সামনে ওভাবে শাস্তি দিতেও এক সেকেন্ডও বুক কাঁপলো না ওর। আরে বাবা, ওকে ভুল করে টিচার না বানিয়ে যদি আদালতের জজ বানানো হতো তবে তো রক্ষে ছিল না। অপরাধীরা আর জন্মেও মনে হয় এই পৃথিবী চাক্ষুষ করতে পারতো না। জেলের ঘানি টানতে টানতে হাড়গোড় সব পপেট হয়ে যেত। আর ওর সামনে কেউ যদি ভুলেও টু শব্দ করতো তবে নির্ঘাত ফাঁসির আগে 4 বার কান ধরিয়ে উঠবোস করাতো। রিদির এই কথা বলার স্টাইল দেখে শুভ্রা হেসেই অস্থির। রিদি তখনও থামছে না। গড়গড় করতে করতে বলল, তোর ভাই তো মানুষ না, ও হলো যন্ত্র একখানা ডিসিপ্লিন মেশিন। চার্জ ফুরিয়ে গেলে মনে হয় ধমক দিয়ে চার্জ বাড়িয়ে নেয়। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসেও গম্ভীর মুখে বলছে, অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিট দেরিতে কাঠগড়ায় দাঁড়িয়েছে, কাঠগড়াতেই ওকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হোক। উফ, কি জঘন্য চিন্তা। রানিং।